সুপ্রভাত। আজ রবিবার, ছুটির দিন। আজ যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাইছি তা খুব মারাত্মক, হেভি টু ডাইজেস্ট কিছু নয়। অর্থাৎ রাজনীতির নানা আঙ্গিক হয়তো আমাদের পশ্চিমবাংলার রাজনীতি প্রতি মুহূর্তে এখন রং বদলাচ্ছে। সবথেকে বড় পরিবর্তনটা অবশ্য নির্বাচনের ফলাফলের মধ্যে দিয়ে এসেছে এবং তারপরে এত কিছু হচ্ছে যার প্রত্যেকটা বিষয়ে আলাদা করে আলোচনা করা উচিত। ইউসিসি এই বিষয়টা নিয়ে এখনও পর্যন্ত আমি আপনাদের সঙ্গে কোনো আলোচনায় যাইনি, কারণ আমি অ্যাকচুয়ালি ড্রাফটটার জন্য ওয়েট করছি। ইউসিসিতে ঠিক কী কী ধরনের প্রস্তাব থাকছে, কোথাও কোথাও এমন কিছু প্রস্তাব যা এর আগে অন্য রাজ্যে যেখানে ইউসিসি হয়েছে তার সঙ্গে আলাদা বা কোথাও বড় তফাৎ, এগুলো বিশেষ করে আলোচনার বিষয় হয়ে উঠতে পারে। আমাদের এখানে সংস্কৃতি, রাজনীতি প্রত্যেকটার উপরে কিন্তু এই পরিবর্তনের একটা বড় প্রভাব পড়ছে। কিন্তু আজকে আমি যে বিষয়টা নিয়ে এই ছুটির দিনে আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই সেটা তুলনামূলক হালকা হলেও রাজনীতিতে কোনো বিষয়ই খুব হালকা নয়। যারা রাজনীতি নিয়ে গবেষণা করেন, রাজনীতির এই পরিবর্তনগুলো যারা তাত্ত্বিক চোখে দেখেন, তাদের কাছে যে কোনো বিষয় গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। পরবর্তীতে যখন এই সময়টা নিয়ে কাজ হবে, এই সময়কে ঘুরে লোকে দেখবেন কোথায় কোথায় এখনকার রাজনীতি অতীতের থেকে আলাদা, ভবিষ্যৎ কিন্তু তার হিসেব করবে। দেখুন, ডিম ভাত বা একসঙ্গে একটু দ্রুত বললে ডিম ভাত, এই শব্দটা পশ্চিমবাংলার রাজনীতিতে চালু হয়েছিল 21শে জুলাইকে কেন্দ্র করে। এর আগে যখন বামফ্রন্টের রমরমা, সেই সময় সিপিআইএমের ব্রিগেড ফ্রিগেড এই সমস্ত জায়গায় গ্রামাঞ্চল থেকে লোক আসতো, বহু দূর থেকে, জেলা থেকে, তাদেরকে বিভিন্ন স্কুলে রাখা হতো। আমরা ছোটোবেলায় দেখেছি সিপিআইএমের নেতারা বিভিন্ন বামপন্থী পরিবারের কাছ থেকে রুটি জোগাড় করতেন তাদের খাওয়ানোর জন্য। এটা একটা সময় ছিল। পরবর্তীতে 21শে জুলাই একটা মেগা পলিটিক্যাল ইভেন্ট ছিল কলকাতার, এবং সেই মেগা পলিটিক্যাল ইভেন্টে গোটা রাজ্য থেকে হাজার হাজার মানুষ আসতেন, কিন্তু তাদেরকে রাখার জন্য একটা রাষ্ট্রীয় আয়োজন আমরা দেখেছি। এবং সেই রাষ্ট্রীয় আয়োজনের অন্যতম অঙ্গ ছিল ডিম ভাত। এবং পরবর্তীতে পশ্চিমবাংলার রাজনীতিতে এটা একটা কয়নেজ হয়ে যায়। অনেক ক্ষেত্রেই এই ডিম ভাত নানা অর্থে ব্যবহৃত হয়েছে। কিন্তু ডিম্বাস্ত্র এবারের নির্বাচনের ফলাফল বেরোনোর অন্তত 4 সপ্তাহের মাথায় ধীরে ধীরে, 4 সপ্তাহের মাথায় শুরু এবং ধীরে ধীরে আস্তে আস্তে পশ্চিমবাংলার রাজনীতিতে পরিচিত হয়ে উঠেছে ডিম্বাস্ত্র। এর আগে কিন্তু আমরা ডিম্বাস্ত্র কখনো দেখিনি। দেখুন, ডিম যে একটা পলিটিক্যাল অস্ত্র হতে পারে বা প্রতিবাদের অস্ত্র হতে পারে, এটা এই পশ্চিমবাংলায় বিজেপি জিতে আসার পর আমরা দেখতে শুরু করলাম। এটা কি বিজেপির মস্তিষ্ক প্রসূত? আমি এটা নিয়ে একটা চিন্তাভাবনা শুরু করেছিলাম গত কয়েকদিন ধরে, যে কারুর মাথা থেকে তো বেরিয়েছে ডিম ছুঁড়ে মারবো, ডিমটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করব। পচা ডিম, পচা টমেটো ছোড়ার বিষয়টা একদম ছিল না তা তো নয়, কিন্তু দেখবেন খেয়াল করে যে বেশিরভাগই ছিল সাহিত্যে, আলোচনায়, অর্থাৎ ভার্বাল টার্মে ছিল। প্রকৃতপক্ষে পচা ডিম ছোড়ার ঘটনা কটা? প্রকৃতপক্ষে পচা টমেটো ছুঁড়ে মারার ঘটনা কটা? জুতো চটি ছুঁড়ে মারার ঘটনা তবু হয়েছে। এবং বাংলাদেশে শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করার পরে যে একটা জামাতি, একটা ভয়ঙ্কর চেহারা আমরা দেখেছি, সেই সময় অনেকের জুতোর মালা পরানো ইত্যাদি হিমিলেট করার এই ধরনের ছবি বাংলাদেশের সংবাদ মাধ্যমে আমরা বারবার দেখেছি। কিন্তু আমাদের এখানে ডিম তো কেউ পচা ছুটছেন না, ভালো ডিমই ছোড়া হচ্ছে। ডিম ছোড়াটাই একটা প্রতিবাদের ভাষা হয়ে উঠেছে। এবং ওই বহুকাল আগে একটা বইতে পড়েছিলাম যে বাঙালি তো আলু খেত না। একটা সময় আলু পর্তুগিজদের হাত ধরে সম্ভবত ভারতে আসে এবং আস্তে আস্তে বাঙালি আলুতে অভ্যস্ত হয়ে ওঠে। তো কিসে পড়েছিলাম আমার এক্স্যাক্টলি মনে নেই, কিন্তু লাইনটা মাথার মধ্যে থেকে গিয়েছিল যে কেউ একজন সেই সময়ে লিখছেন, আলু এখন বাঙালির প্রধান তরকারি হইয়াছে। তা আজকের দিনে কেউ যদি রাজনীতির ইতিহাস লেখেন, তাহলে এই সময় তাকে লিখতে হবে যে ডিম এখন বাঙালির অন্যতম প্রতিবাদের অস্ত্র হইয়াছে। তো এইখানেই আমার চিন্তাটা কাজ করছিল যে এটা কেন হলো, কার মাথা থেকে প্রথম বেরোলো, কে এটাকে চালু করলো, মানুষ গ্রহণ করলো। কিন্তু চালু করলো কি, এখন আমরা এই সোশ্যাল মিডিয়ার ভাষায় বলি ভাইরাল হওয়া, প্র্যাকটিক্যালি ডিম ছোড়ার বিষয়টা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় নয়, একদম ইন প্র্যাকটিস। কিন্তু
এটা তো কোনো একটা জায়গা থেকে শুরু, আর কারুর মাথা থেকে তো বেরিয়েছে। এই ডিম্বাস্ত্র কি বিজেপির আমদানি? এটা নিয়ে আমি একটু খোঁজ খবর করছিলাম। দেখুন, এখানে বলে রাখা ভালো যে এইভাবে ডিম ছুঁড়ে মারার যে ব্যাপারটা যেটা হচ্ছে, এটা একেবারেই গ্রহণযোগ্য নয়। আমি কিন্তু অনেক দিন আগে, সম্ভবত কুণাল ঘোষের দিকে যখন ডিম ছোড়া হয়েছিল, এবং তারপরে পরেই বলেছিলাম যে এবার ব্যাপারটা তেতো হয়ে যাচ্ছে। লেবু বেশি কচলালে যেরকম তেতো হয়ে যায়, বিষয়টা এমন জায়গায় চলে যাচ্ছে যেটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। ইমিডিয়েটলি প্রশাসনের এবং বিজেপির, রাজ্য বিজেপির শুভবুদ্ধি সম্পন্ন নেতাদের এ ব্যাপারে সক্রিয় হওয়া উচিত। এবং তারপরে আমরা দেখলাম যে সরাসরি বিরোধিতা করলেন শ্রমিক ভট্টাচার্য, রাজ্য বিজেপির সভাপতি, এবং শেষমেশ খোদ মুখ্যমন্ত্রী নিজে পাবলিক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বলছেন, যেখানে সবাই শুনছে এবং সংবাদ মাধ্যমে প্রচারিত হচ্ছে, যে ডিম ছুটছেন কেন? আমরা যা জবাব দিয়েছি বাজেটে সেটা নিয়ে প্রচার করুন, এটাই তৃণমূলকে জবাব দেওয়ার জন্য যথেষ্ট, ডিম ছুড়বেন না। এবং সেই সঙ্গে তিনি বলছেন যে এবার আইনি ব্যবস্থা নেওয়া হবে, বলেছেন তিনি। কিন্তু তারপরেও যে সবসময় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এরকম না। একদম বলা যাবে না যে ডিম্বাস্ত্রের ব্যবহার কমেছে বা এই প্রবণতাটা কমেছে জনতার মধ্যে। গত কয়েক ঘন্টার আমি আপনাদের হিসেব দিচ্ছি। পূর্ব বর্ধমানের আউশগ্রাম, সেখানে প্রাক্তন টিএমসি ব্লক সভাপতি শেখ আব্দুল লালন এবং তার ছেলে আফজল রহমান, দুজনেই গ্রেপ্তার হয়েছে, পুলিশ নিয়ে যাচ্ছিল কোর্টে। ডিম ছোড়া হয়েছে গত এই কয়েক ঘন্টার মধ্যে। বারাসাত পুরসভার প্রাক্তন উপপুরপ্রধান তাপস দাশগুপ্ত এবং তাপস দাশগুপ্ত সহ আরো 3 তৃণমূল নেতার বাড়ি লোকে ডিম নিয়ে গিয়ে আক্রমণ করেছে। বাইরে থেকে ডিম ছোড়া হয়েছে বাড়ির ভেতরে। কুচবিহারের তুফানগঞ্জে প্রাক্তন তৃণমূল ওয়ার্ড সভাপতি সুব্রত দাস ডিম্বাস্ত্রের আঘাতে জর্জরিত হয়েছেন। আলিপুরদুয়ারে যুব তৃণমূল নেতা রনি মল্লিক, তার দিকে ডিম্বাস্ত্র ধেয়ে গেছে। ধূপগুড়িতে তৃণমূল নেত্রী মঞ্জুলা খাতুন, তিনি বাড়ি ছেড়ে পালিয়েছিলেন, কিন্তু তার বাড়িতেও মানুষ ডিম নিয়ে আক্রমণ করেছে। অর্থাৎ একটা জিনিস খুব পরিষ্কার, যে ডিম্বাস্ত্রের প্রয়োগের বিষয়টা কমেনি। পুলিশ হয়তো আস্তে আস্তে সক্রিয় হচ্ছে। খোদ মুখ্যমন্ত্রী বলেছেন আমার ধারণা এতে কাজ হবে, এবং পুলিশ একটু সক্রিয় হলে 2-4টে এই ধরনের ঘটনায় গ্রেপ্তারি বাড়লে হয়তো ডিম্বাস্ত্রের প্রয়োগ কমবে, যেটা হওয়া উচিত। এটা কখনোই এইভাবে ব্যবহার করা বা এই বিষয়টাকে অ্যালাউ করা উচিত না। আমি আপনাদের যে জায়গাটায় আজকের এই আলোচনাটা নিয়ে যেতে চাই সেটা হচ্ছে আমার গবেষণা কি বলছে। ডিম্বাস্ত্র কার বা কাদের মস্তিষ্ক প্রসূত? এই প্রসঙ্গে আমি আপনাদের দুটো কথা বলবো। প্রথমত, যে প্লিজ আমাকে বলবেন না যে তথ্য এবং প্রমাণ দিয়ে বিষয়টা আপনাদের সামনে রাখতে। অনেক ক্ষেত্রে এইভাবে তথ্য এবং প্রমাণ যেটাকে আদালত গ্রহণযোগ্য মনে করে সব পাওয়া যায় না। সিমটম দেখে একজন চিকিৎসকও রোগ অনুমান করেন এবং তারপর তার চিকিৎসা করেন। আর দ্বিতীয় আরেকটা বিষয়, যে ফর্মুলাটা আমি খুব মেনে চলি, স্যার আর্থার কোনান ডয়েলের বিখ্যাত ফর্মুলা, শার্লক হোমসের উপন্যাসে শার্লক হোমসের মুখ দিয়ে তিনি বলিয়েছিলেন যে কোথাও একটা কিছু দেখছেন আপনি, অনেকগুলো ঘটনা পরম্পরা। এবার এটাকে ব্যাখ্যা করার জন্য আপনাকে একটা থিওরি আনতে হবে সামনে, যে থিওরিতে প্রত্যেকটা ঘটনা খাপে খাপ খেপে যাবে, মানে লেগে যাবে। অর্থাৎ এমন একটা থিওরি, যে থিওরি এক্সপ্লেন করছে প্রত্যেকটা ঘটনাকে, বা প্রত্যেকটা ঘটনা সেই থিওরির সঙ্গে খাপে খাপে বসে যাচ্ছে। যদি সেটা হয়, তাহলে সেই থিওরি যত অবাস্তব মনে হোক আপনার, ঘটনা সেটাই ঘটেছে। আমি এই ফর্মুলাটাই প্রয়োগ করার চেষ্টা করি, যে আমি এমন একটা ফর্মুলা, এমন একটা থিওরি আনার চেষ্টা করি যে ঘটনাগুলো যেন খাপে খাপে মিলে যায়। যদি মিলে যায় তাহলে এটাই সব থেকে বড় যুক্তি হয়ে দাঁড়ায় যে এই থিওরি তো সবকটা ঘটনাকে এক্সপ্লেন করছে, তাহলে হয়তো এটাই ঘটেছে। যেটা বাস্তবে খুব মানে অগ্রহণযোগ্য মনে হতে পারে, অবাস্তব মনে হতে পারে। আমি কোনো কিছু প্রমাণ করার জন্য আপনাদের বলছি না, আমি শুধু বলছি যে আমার এই থিওরি আপনারা একবার মিলিয়ে দেখবেন খাপে খাপে মিলছে কিনা। আমার থিওরি, বাংলায় ডিম্বাস্ত্র উদ্ভাবনের কৃতিত্ব আইপ্যাকের। আইপ্যাক নামটা তো নিশ্চয়ই এতদিনে আপনাদের মাথার মধ্যে গেঁথে গেছে, এত সহজে তো ভুলে যাওয়ার নয়। তৃণমূল কংগ্রেস পরিচালিত হতো আইপ্যাকের হাতে, এবং এই আইপ্যাকের বিরুদ্ধেই যারা তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী নেতাগোষ্ঠী, তারা তো মূল অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আইপ্যাকের বিরুদ্ধেই করেছেন। এই আইপ্যাকই নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে ডিম্বাস্ত্রের পরিকল্পনা করেছিল, এবং বিশেষ প্রয়োজনে, বিশেষ উদ্দেশ্যে তারা এই ডিম্বাস্ত্রের প্রয়োগের পরিকল্পনা করেন।
আমি আপনাদের বুঝিয়ে বলার চেষ্টা করছি কেন এবং কিভাবে। দেখুন, তৃণমূলের পতন আর আইপ্যাকের দুই কর্তার গ্রেপ্তার হয়ে যাওয়া, এই ঘটনার পর যদি আপনারা মনে করে থাকেন তৃণমূল কংগ্রেসকে আজকে যেরকম ভঙ্গুর অবস্থায় দেখছেন, আইপ্যাকও সেভাবেই টুকরো টুকরো হয়ে ভেঙে গেছে, তাহলে এটা খুব বড় ভুল হয়ে যাবে। তৃণমূল কংগ্রেস একটা রাজনৈতিক দল ছিল যার মুখ্য চালিকা শক্তি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং মমতা বন্দ্যোপাধ্যায় অ্যালাউ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ক্রমে আইপ্যাক তৃণমূল কংগ্রেসের মেকানিজমটাকে পুরো দখল করে নিয়েছিল। অর্থাৎ সেটা একটা প্রফেশনাল ম্যানেজমেন্ট গ্রুপের হাতে চলে গিয়েছিল, অনেক তৃণমূল কংগ্রেসের নেতাদের হাতে ছিল না, কর্মীদের হাতে ছিল না। এগুলো নিয়ে তো অনেক বিতর্ক হয়েছে, কিন্তু আইপ্যাক কিন্তু 100% পেশাদার একটা কোম্পানি, তারা কিন্তু কোনো রাজনৈতিক দল নয়। ফলে রাজনৈতিক আঘাত তৃণমূল কংগ্রেসকে ভেঙে দিয়েছে, টুকরো করে দিয়েছে, কিন্তু আইপ্যাক ভেঙে গেছে, টুকরো হয়ে গেছে, শেষ হয়ে গেছে, এটা এইভাবে ভেবে নেওয়াটা আমার মনে হয় যে উচিত হবে না। আইপ্যাককে আন্ডার এস্টিমেট করা হয়ে যাবে। আইপ্যাকের বেশ কিছু মস্তিষ্ক সক্রিয় আছে এবং তারা এখনও সক্রিয় আছে, নির্বাচন পরবর্তী সময়েও তারা সক্রিয় ছিল, এবং ক্রমশ নির্বাচনের ফল বেরিয়েছে 4 তারিখ মে মাসে, তারপরে প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ, তৃতীয় সপ্তাহের মধ্যে তারা বুঝতে শুরু করেছিল কাঠগড়ায় উঠে গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং যেভাবে অভিষেক, সবার আঙুল অভিষেকের দিকে উঠছে, তাতে অভিষেকের রাজনৈতিক ভবিষ্যৎ বলে কার্যত কিছু থাকছে না। মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করেছেন, সবাই উঠে দাঁড়ান, অভিষেক প্রচুর পরিশ্রম করেছে, ওকে সম্মান জানান, এইসব করে হিতে বিপরীত হয়েছে। সরাসরি এই ঋতব্রত, এই সন্দীপন সাহা, এমনকি কুণাল ঘোষ অভিষেকের বিরুদ্ধে আঙুল তুলেছেন ওই সভাতে, এবং পরবর্তীতেও কুণাল ঘোষ তো দুদিন আগের একটা সভাতেও অভিষেকের সঙ্গে রীতিমতো ঝগড়া করেছেন। কিন্তু আইপ্যাক রিয়েলাইজ করেছিল যে অভিষেককে যদি রাখতে হয় রাজনীতিতে প্রাসঙ্গিক, তৃণমূল কংগ্রেসে প্রাসঙ্গিক, তাহলে অভিষেককে নেতা বানাতে হবে। এতদিন তিনি ছিলেন পিসি মেড, কিন্তু এখন যা পরিস্থিতি তাতে সেলফ মেড নেতা হয়ে ওঠা খুব দরকার। আর নেতা হয়ে যাওয়ার বা নেতা হয়ে ওঠার অন্যতম বড় একটা রাস্তা হচ্ছে পাবলিক হিউমিলিয়েশন, রাস্তায় একটা বড় মবের হাতে আক্রান্ত হয়ে যাওয়া। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় হলেন, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল লালু আলমের লাঠি। এই লালু আলমের লাঠি মাথায় পড়ার পর সেই সময়ের বাঘা বাঘা কংগ্রেস নেতা সুব্রত মুখার্জি, সোমেন মিত্র, প্রিয়রঞ্জন দাসমুন্সিকে ছাড়িয়ে মমতা হয়ে উঠেছিলেন। আইপ্যাকের পরিকল্পনায় ছিল যে এরকম একটা কিছু করতে হবে যাতে আক্রান্ত হবেন অভিষেক, এবং সেই আক্রমণ সহ্য করে তিনি নেতা হয়ে ঘুরে দাঁড়াবেন, জনতার নেতা হয়ে উঠবেন, সেলফ মেড লিডার হয়ে উঠবেন। এবং এই জন্যই যে পরিকল্পনাটা করা হয়, ঘটনাস্থল হিসেবে সোনারপুরকে বেছে নেওয়া হয়, কারণ ততক্ষণে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে অত্যন্ত নিরাপদ নিজের সংসদীয় অঞ্চল ছিল, এই জাহাঙ্গীর তখন ফেরার হয়ে গেছেন, ফলে ওই জায়গাগুলোর বেশিরভাগই আর নিরাপদ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য। অনেক হিসেব নিকেশ করেই সোনারপুরকে বেছে নেওয়া হয়েছিল, এবং সঞ্জু কর্মকার, যার বাড়ি অভিষেক গিয়েছিলেন 30শে মে, সঞ্জু কর্মকার কিন্তু খুব, তার সুনাম ছিল না এলাকায়। ওই সময়ই আমরা এটা দেখেছিলাম যে এলাকার মানুষ সঞ্জু কর্মকারকে দুষ্কৃতিই বলেছে, কিন্তু তবুও অন্তত সঞ্জু কর্মকারের বাড়ির লোক অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে আসবেন এটা মেনে নিতে রাজি ছিলেন। এরকম পরিবারই পাওয়া যাচ্ছিল না যারা বলছিলেন যে ঠিক আছে অভিষেক আসুন। সঞ্জু কর্মকারের বাবা এবং মা বলেছিলেন ঠিক আছে আসুন। কোথাও অবধি গাড়ি যাবে, তারপর কোথা থেকে মোটর বাইক যাবে, কার কাছে হেলমেট থাকবে এবং প্রয়োজনে সেটা অভিষেককে পরানো হবে, পুরোটাই ছক করা ছিল। এবং কারা কি ছুড়বেন, এই ছোঁড়ার সময় মমতার উপরে লালু আলমের লাঠি পড়েছিল, তাতে মমতা কি কতটা আহত হয়েছিলেন, কতটা তাই নিয়ে প্রচার হয়েছিল, এইসব বিতর্কে আমি যাচ্ছি না। কিন্তু এখানে পরিকল্পনা করা হয় এমন কিছু ছোড়ার বিষয় যেটা তুলনামূলক সেফ, এবং সেখানেই পরিকল্পনায় আসে ডিম্বাস্ত্র, যাতে আর যাই হোক বড় চোট হবে না, এবং বাকিটা হবে প্রচার হবে, হিউমিলিয়েশন হবে। এবং পরিকল্পনার বড় অংশ ছিল যে এরপরে অভিষেক আসবেন, হাসপাতালে ভর্তি হবেন, হাসপাতালে থাকবেন, হাসপাতাল থেকে ঘন্টায় ঘন্টায় মেডিকেল বুলেটিন হবে। দুটো কাজ হতো এতে, এক তো হেডলাইনে থাকা যেত, প্রচারে থাকা যেত, একটা অভিষেকের এই যায় ওই যায় পরিস্থিতি তৈরি করার একটা সম্ভাবনা থাকতো।
যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় ঘটনাটা ঘটেছিল তার কাছাকাছি বিষয়টাকে নিয়ে যাওয়া যেত। আর ততক্ষণে সিআইডি রীতিমতো সক্রিয়, সিআইডির হাত থেকেও কিছুদিন নিরাপদে থাকা যেত। কিন্তু সব সময় তো সব পরিকল্পনা কাজে যে একইভাবে রূপায়িত হবে তার কোনো গ্যারান্টি থাকে না। আলটিমেটলি যখন একের পর এক হাসপাতাল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাড়ি পাঠিয়ে দিল, ভর্তি করতেই রাজি হলো না যে ওনার তো কিছু হয়নি, হাসপাতালে ভর্তি থাকার কিছু নেই, তখন এই পরিকল্পনাটা বড় ধাক্কা খেলো। পরবর্তীতে অভিষেক বন্দ্যোপাধ্যায় না মানে অনেকগুলো দিন আহত হয়ে শুয়েছিলেন, ব্যাপারটা এরকম নয়, তাকে উঠে দাঁড়াতে হয়েছে, কারণ পরিস্থিতি খুব দ্রুত বদলাচ্ছিল। এবং তার দুদিন বাদে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেই তিনি সভা করতে এসেছেন, তখন তাকে বিরাট কিছু আহত বলে মনেও হয়নি। কিন্তু আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ডিম্বাস্ত্রের অরিজিন, কিভাবে ডিম্বাস্ত্র আলটিমেটলি এলো, সেখানে ফেরত আসা যাক। এই সোনারপুরের যে ঘটনা, 30শে মের ঘটনা, এখানে ডিম্বাস্ত্র প্রয়োগ হবে এই পরিকল্পনা আইপ্যাক করেছিলেন। এবার আলটিমেটলি এই পরিকল্পনার ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতা করে তোলার জন্য যে পরবর্তী বিষয়গুলো ছিল সেগুলো ধাক্কা খেলো, কিন্তু ডিম্বাস্ত্র সাধারণ মানুষের বা তৃণমূল বিরোধী ক্ষুব্ধ জনতার পছন্দ হয়ে গেল। সময় খারাপ গেলে যা হয়, আপনি ভালোর জন্য একটা কিছু করবেন, সেটাই দেখা যাবে ঘুরে আপনার বিরুদ্ধে চলে এসছে। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতা করার জন্য যে ডিম্বাস্ত্রের উদ্ভাবন আইপ্যাক করলো, সেই ডিম্বাস্ত্র শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে জনতার হাতের অস্ত্র হয়ে উঠল। এবং তারপর অর্থাৎ ওই 30 তারিখের পর আপনারা দেখুন, পর সৌগত, মদন মিত্র, উদয়ন গুহ, কুণাল ঘোষ, জয়প্রকাশ মজুমদার, সব্যসাচী, আরে গত কয়েক ঘন্টার হিসেব দিলাম, ছোট বড় তৃণমূল কংগ্রেসের নেতা, বিধায়ক, মন্ত্রী, সাংসদ, কাউন্সিলর, মানুষ ডিম হাতে তাড়া করে যাচ্ছে। বিপদ হয়ে গেল এটা তৃণমূল কংগ্রেসের জন্য। দেখুন, আমি আবার বলছি যে এইভাবে ডিম্বাস্ত্রের প্রয়োগ সমর্থনযোগ্য নয় এবং অবিলম্বে প্রশাসনের সক্রিয় হওয়া উচিত। মানুষকে বোঝানো উচিত যে এটা মগের মুলুক নয়, আইন ওইভাবে হাতে তুলে নেওয়া যায় না। কিন্তু ডিম এমন একটা অদ্ভুত অস্ত্র, আপনি ছুঁড়ে মারবেন, গায়ে যার পড়বে সে রীতিমতো ওই ডিম কিছুক্ষণের মধ্যেই, গরম যা পরিস্থিতি এখন, যা টেম্পারেচার, রোদ উঠলে কিছুক্ষণের মধ্যে ওটা এমনিই পচে যাবে এবং দুর্গন্ধে মাথা খারাপ করে দেবে, কিন্তু আপনি আহত হবেন না। যাকে আপনি ছুঁড়ে মারছেন তিনি আহত হবেন না, রক্তপাত হবে না, মামলা হতে পারবে না। ফলে মানে আইনি যে রক্ষা কবচেরা থেকে যাচ্ছে। মানুষ এই অদ্ভুত অস্ত্র গ্রহণ করেছে খুব স্বাভাবিক কারণেই, ক্ষোভ জানানোর জন্য। এর থেকে ভালো অস্ত্র আর হয় না। আমি আবার বলছি যে ভবিষ্যতে যদি বাংলার এই সময়ের রাজনীতি নিয়ে গবেষণা হয়, তাহলে গবেষকদের অন্যতম আগ্রহের জায়গা এটা হয়ে উঠবে, কিভাবে এই নিরীহ ডিম, যা অন্যতম সস্তা প্রোটিনের সোর্স হিসেবে এতদিন বিবেচিত হয়েছে, বাংলার রাজনীতিতে প্রতিবাদের অন্যতম অস্ত্র হয়ে উঠল।